নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 10ই মার্চ সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে শুনানি ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ 24শে ফেব্রুয়ারি শুনানি সম্পন্ন করেন। তাতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে জুডিশিয়াল অফিসার প্রয়োজনে অন্য রাজ্য থেকেও আনা যাবে, ধরুন বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, ওড়িশা থেকে। প্রধান বিচারপতি যুক্তি দিয়েছেন যে এই রাজ্যগুলো একসময় প্রশাসনিকভাবে বাংলার সঙ্গে সম্পৃক্ত ছিল, তাই সেখানকার ভাষা, কথ্য ভাষার সঙ্গে বাংলা ভাষার যে খুব একটা বৈপরীত্য আছে তা নয়, যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপত্তি জানিয়েছিলেন, কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ অর্থহীনভাবে জানিয়ে দিয়েছেন যে এই বিপুল কাজের চাপ সামলানোর জন্য প্রয়োজনে বাইরে থেকে জুডিশিয়াল অফিসার বা বলতে পারেন যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ বা ডিস্ট্রিক্ট জাজকে নিয়োগ করা যাবে। প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট তিনি এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। দেখুন, এখন পরিস্থিতি না ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। আপনারা বলতে পারেন যে এখন আর তো জটিলতা নেই, সব জটিলতার তো নিরসন হয়ে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেরা, ডিস্ট্রিক্ট জাজ, তারা নথিগুলো যাচাই করবেন এবং দাবির নিষ্পত্তি করবেন। 60 লক্ষের উপরে দাবির নিষ্পত্তি করতে হবে। সময় কি? খুবই অল্প, মানে 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশ করতে হবে, তারপর সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা যাবে, কিন্তু আদালতও চাইছে যে 28শে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের অপশন তো রইল। ধরুন 202 জন এই জুডিশিয়াল সার্ভিসের মানুষ নিয়োজিত হয়েছেন এই কাজে। আচ্ছা, পেন্ডিং কত? 60-62 লক্ষ। তাহলে এই 200 জন বা 202 জনের পক্ষে 4-5 দিনে এই বকেয়া সমস্ত বিষয়টা নিষ্পত্তি কি সম্ভব? অসম্ভব। তাহলে সময় লাগবে। 28শে ফেব্রুয়ারি একটা তালিকা প্রকাশ হবে। আমি আগেও বহু ভিডিওতে বলেছি, সেটা কিন্তু চূড়ান্ত তালিকা নয়। নমিনেশন জমা দেওয়ার দিন পর্যন্ত কিন্তু তালিকা সংশোধনের কাজ চলবে। প্রথম দফায় ধরুন ওই 94-95% মানুষের নাম তালিকায় থাকবে, বাকিগুলো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পাল, তপব্রত চক্রবর্তী, তার সঙ্গে রাজ্যের মুখ্য সচিব শ্রীমতী নন্দিনী চক্রবর্তী, ডিজি, আমাদের কমিশনার, কলকাতা পুলিশের কমিশনের সিও, অন্যান্য আধিকারিকরা বৈঠক করেছেন। একটা নির্দিষ্ট পোর্টাল কমিশন খুলেছে, পোর্টালের লগ ইন আইডি, মোবাইল নাম্বার দিয়ে ওই জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকরা পোর্টালটা খুলতে পারবে। সেখানে নিষ্পত্তি করার বিষয়টা থাকবে এবং কমিশন প্রতিদিন রিপোর্টটাকে আদালতে জানাবে এবং রিপোর্টটা তারা নেবেও। এখন কারোর আবেদন বাতিল হলো, কি কারণে আবেদন বাতিল হলো সেটাও উল্লেখ করতে হবে। আবার কারোর আবেদন গৃহীত হলো, কি কারণে গৃহীত হলো সেটাও উল্লেখ করতে হবে। কমিশন এবং সুপ্রিম কোর্ট উল্লিখিত যে কটা নথি আছে তার বাইরে কোনো নথি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। ডোমিসাইল, বাংলার বাড়ির শংসাপত্র রাজ্য বারবার করে দাবি জানিয়েছে, কিন্তু সেই দাবিগুলো খারিজ হয়ে গেছে। এখন এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে গন্ডগোলটা কি হচ্ছে জানেন? ধরুন 2002 সালের তালিকায় যিনি আবেদন করেছেন তার বাবা মায়ের নাম আছে, এখন তাকে সেই নথি দিতে হবে যে নথি যুক্তিগ্রাহ্য এবং গ্রহণযোগ্য, তাহলে তার কোনো অসুবিধা নেই। ধরুন 2002 সালের তালিকায় দুজনের নামকে একজন আবেদনকারী চিহ্নিত করেছেন তার বাবা এবং মা হিসাবে,
তিনি নথি জমা দিয়েছেন। সেই নথি প্রমাণ করতে পারবে তো যে 2002-এর খসড়া তালিকায় আবেদনকারী যাকে বাবা এবং মা হিসাবে চিহ্নিত করেছেন সেই নথি সেটাকে জাস্টিফাই করে। শুধু তা নয়, 2002 সালে বাবা মার নাম থাকলেও যে নথি আবেদনকারী দিয়েছেন, তাহলে বাবা মার নাম এবং আবেদনকারীদের জমা নথি ধরুন মিলে গেল, তা সত্ত্বেও ঠাকুরদা ঠাকুমা ওই ফ্যামিলি ট্রিরই অংশ, সেটাও কিন্তু ওই নথি দিয়ে প্রমাণ করতে হবে। জটিলতা বাড়বে, জল আরো ঘোলা হবে, সন্দেহের কোনো অবকাশ নেই। সংবিধানের 326 অনুচ্ছেদকে নির্বাচন কমিশন পোর্টালের বিধি হিসাবে চিহ্নিত করেছেন, যাতে মোদ্দা কথা হলো একজন ভারতীয় নাগরিকেরই ভোটাধিকার থাকবে। অর্থাৎ কমিশন কিন্তু নাগরিকত্ব যাচাইটাও করছে। দেখুন, ভারতীয় নাগরিক না হলে আপনি কি করে ভোটার তালিকায় থাকবেন, এটা তো প্রথম প্রশ্ন। তাহলে কমিশন নাগরিকত্ব যাচাই করছে বলে যারা চিৎকার করছেন তাদেরকে তো এই কথাটা মনে রাখতে হবে যে একজনও ভারতীয় নাগরিক নয় এমন কোনো মানুষের নাম তো ভোটার তালিকায় থাকা উচিত নয়, কারণ ভারতীয় নাগরিকরাই আমাদের দেশের সরকারকে নির্বাচিত করবেন গণতান্ত্রিক পদ্ধতিতে, বিদেশি নাগরিকরা তো করবেন না। তাই ভোটার তালিকায় নাম রাখতে গেলে সংশ্লিষ্ট ভোটারের ভারতীয় নাগরিক হওয়া প্রয়োজন। এ বিষয়ে কোনো যদি কিন্তুর কোনো অবকাশ নেই। দেখুন, 1 মার্চ থেকে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসছে, 10ই মার্চ আরো আসবে, মোট 480 কোম্পানি। নির্বাচন কমিশন ভোট ঘোষণা হবে 15ই মার্চের আগে নয়, তার 15 দিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে কেন মোতায়েন করছে? কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও গোয়েন্দা সূত্রে খবর আছে এবং নির্বাচন কমিশনেরও আশঙ্কা 28শে ফেব্রুয়ারি তালিকা প্রকাশের পর রাজ্যে কিন্তু একটা অস্থির অবস্থা দেখা দিতে পারে অনেক স্পর্শকাতর জায়গায়, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর প্রভৃতি অঞ্চলে, এবং সিরিয়াস ল অ্যান্ড অর্ডার পরিস্থিতির অবনতি হতে পারে। তাই কিন্তু কমিশন আবেদন করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তৎক্ষণাৎ সেই আবেদনটাকে মঞ্জুর করেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আর থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই ছোট্ট উদ্যোগকে আর্থিকভাবে সহায়তা করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমানে যে পরিস্থিতি, নির্বাচন কি সঠিক সময়ে হবে? এটা একদম $1 বিলিয়ন কোশ্চেন বলা যেতে পারে। আপনাদের মনে হতে পারে 28শে ফেব্রুয়ারি তো তালিকা প্রকাশ হলো, কমিশন বলছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত তালিকা প্রকাশ হতে পারে। এগুলো তো ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গের পরিস্থিতি তো অন্য রাজ্যের মতো নয়। তামিলনাড়ুতে 70 লক্ষ নাম বাদ গেল, দেখছেন কারোর ট্যাফও, কারোর প্রতিবাদ প্রতিরোধ বুঝে নেব, দেখে নেব, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা কেউ করছে, কেউ করছে না। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রটাই আলাদা, নইলে এরকম নজিরবিহীন ভাবে জুডিশিয়ারিকে কার্যত ইনভলভ করতে বাধ্য হলো সুপ্রিম কোর্ট এই এসআইআর এর কাছে। কারণ নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের মধ্যে আস্থার সম্পর্ক তলানিতে ঠেকেছে। তার কারণ হচ্ছে দিদিমণি এসআইআরটাকে মানতে চাননি। প্রথম থেকে তিনি অভিযোগ করে আসছেন যে এসআইআর এর মাধ্যমে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং এসআইআর যে একটা কি সাংবিধানিক প্রতিষ্ঠান, তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে। অতীতেও হয়েছে, 2002 সালে হয়েছিল, 22 লক্ষ নাম বাদ গেছিল। তৎকালীন সিপিএম এর রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস এই উদ্যোগকে সমর্থন জানিয়েছিল। তাহলে 2002-তে হলো, 22 লক্ষ নাম বাদ গেল। 2004 সালে বামফ্রন্ট লোকসভায় আশাতীত সাফল্য পেল, 2006-তে 235টা আসন
তারা জয়লাভ করলো। সিপিএম কিন্তু কখনো এসআইআর প্রক্রিয়াকে এভাবে বাধা দেয়নি। কয়েকজন অতি উৎসাহী তখনও মন্তব্য করেছিলেন, বিমানদাও করেছিলেন, বিমানদার বিরুদ্ধে এফআইআর পর্যন্ত হয়েছিল যে কমিশনের ঠ্যাং বেগে তো বিমানদা যা বলেন, লালা বাংলা ছেড়ে পালা। আবেগপ্রবণ মানুষ, এখন তো আরো বৃদ্ধ হয়েছেন, ভালো মানুষ। তো এরকম পরিস্থিতির তৈরি হয়নি। এতটা কি বলবো, দুটো সাংবিধানিক প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্কের এতটা ঘাটতি দেখা যায়নি। তাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গোয়েন্দা সূত্রের ভিত্তিতে করেছে। কারণ তাদের আশঙ্কা যে 28 তারিখের পর বিভিন্ন জায়গায় গোলমাল শুরু হতে পারে, এবং সেই গোলমাল শুরু হলে তার পিছনে ইন্ধন থাকে। এবং রাজ্য পুলিশের ভূমিকা তো আমরা দেখেছি, এফআইআর করার বিষয় হলে এফআইআর করে না, বিডিও অফিস ভাঙচুর হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় না। সুপ্রিম কোর্ট ডিজিকে বলেছেন যে আপনি যদি ব্যবস্থা নিতে না পারেন, ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, অবশ্যই কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের সঙ্গে সহযোগিতা দিয়ে কাজ করবে, তবে তাদের নিজস্ব একটা কমান্ড স্ট্রাকচার আছে। কিন্তু রাজ্য পুলিশের উপর ভরসা করতে পারেনি নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রক। তাই আগে বাগে এত কেন্দ্রীয় বাহিনী তারা মোতায়েন করেছে। ভবিষ্যতে আরো আসবে এবং ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীও আসবে। কেন্দ্রীয় বাহিনীর কাজটা হবে মূলত এলাকায় টহলদারি করা, মানুষের আস্থা অর্জন করা এবং ভোটের আগে থেকেই ভোটের পক্ষে একটা অনুকূল পরিস্থিতি তৈরি করা, যাতে মানুষ নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে। তাহলে 28 ফেব্রুয়ারি তালিকা প্রকাশ হবে, 1 মার্চে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সুপ্রিম কোর্টের নির্দেশে বাইরের রাজ্য থেকে জুডিশিয়াল সার্ভিসের লোকজনকে এসআইআর এর কাজে লাগানো যাবে। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সিদ্ধান্তটা নেবেন। সব দিক থেকে দেখলে এইটুকু মনে হয় সাদা চোখে পরিস্থিতি ক্রমে সেই জটিল থেকে জটিলতর হচ্ছে। আমি জানি না সঠিক সময়ে নির্বাচন কমিশন এ রাজ্যে বিধানসভা নির্বাচনটা করতে পারবে কিনা। না হলে যে আশঙ্কাটা বিভিন্ন মহলে হয়েছে যে ঠিক সময় নির্বাচন হবে না এবং রাষ্ট্রপতি শাসন জারি হবে, তারপরে এসআইআর সম্পূর্ণ করে ধরুন রাষ্ট্রপতি শাসন জারির 6 মাসের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে, যে কোনো মুহূর্তে পরিস্থিতি কিন্তু সেই দিকে মোড় নিতে পারে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.